হাই, আমি এসআর রোমানা। রোমান্টিক মাইন্ড ইউটিউব চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকে আমি যে মুভিটি এক্সপ্লেন করতে যাচ্ছি এটি একটি সাউথ কোরিয়ান ড্রামা মুভি। মুভিটির নাম হচ্ছে মাই ব্রিলিয়ান্ট লাইফ। পৃথিবীতে একজন বাবা মার কাছে তাদের জীবনের সব থেকে স্পেশাল জিনিসটা হচ্ছে তাদের সন্তান, কিন্তু কোনো কারণে যদি তাদের সেই সন্তান ভয়ঙ্করভাবে অসুস্থ হয়ে পৃথিবীতে জন্ম নেয় তবে সেই ব্যাপারটা বাবা মার জন্য অনেক বড় কষ্ট হয়ে দাঁড়ায়। আজ আমি আপনাদের একজন আদর্শ বাবা মা এবং তাদের অসুস্থ সন্তানের গল্প শোনাবো। আগেই বলে রাখি, মুভির শুরুটা আপনার কাছে বোরিং লাগতে পারে, বাট শেষ পর্যন্ত যদি দেখেন তাহলে আপনার হৃদয়ে একটা দাগ কেটে দেবে, আপনি কাঁদতে বাধ্য হবেন। তো চলুন আর বকবক না করে মুভিটি শুরু করা যাক। মুভির শুরুতেই আমরা আরিয়ান নামের 16 বছর বয়সী একটা ছেলেকে দেখতে পাই। আরিয়ানের বয়স মাত্র 16 বছর হলেও আরিয়ানকে দেখতে অনেক বয়স্ক লাগে। তার কারণ হলো আরিয়ান ফ্রজিয়া নামক একটা বিরল রোগে আক্রান্ত, আর এই রোগে আক্রান্ত বাচ্চাদের বয়স স্বাভাবিক মানুষের তুলনায় 10 গুণ দ্রুত বাড়ে। অর্থাৎ এই রোগে আক্রান্ত বাচ্চা অনেক তাড়াতাড়ি বৃদ্ধ হয় এবং মারা যায়। তার মানে আরিয়ানের ক্ষেত্রেও কি সেটাই হবে? তো চলুন দেখি। তো দেখা যায় আরিয়ান তার কম্পিউটারে টাইপ করতেছে, আমার বয়স 16 বছর, কিন্তু আমি কখনো স্কুলে যাইনি, সবসময় আমাকে ঘরেই থাকতে হয়। বই পড়তে আমার বেশি ভালো লাগে আর কম্পিউটারে লিখতে। আমি কিছুদিন আগে থেকে আমার বাবা মা সম্পর্কে লিখতে শুরু করি। যখন তাদের বয়স মাত্র 17 বছর তখন আমার জন্ম হয়। তারা 17 বছরে বাবা মা হয়েছে, ব্যাপারটা একটু যাই হোক। এর পরের দৃশ্যে আমরা আরিয়ানকে তার এক প্রতিবেশী বন্ধুর সাথে দেখতে পাই। যদিও বন্ধুটির বয়স আরিয়ানের চেয়ে অনেক বেশি, বাট এছাড়া আরিয়ানের আর কোনো বন্ধু নেই। আরিয়ান তার বন্ধুকে একটু লজ্জা ভাবে তার বাবা মায়ের 17 বছরের সন্তান নেওয়া এই ব্যাপারটা বললে বন্ধু বলে, আরে এতে লজ্জার কিছু নেই, আর হ্যাঁ গর্ব করারও কিছু নেই। তাই বলে 17তেই? তারা তখনও বাচ্চা ছিল। বন্ধু, রোমিও জুলিয়েটও এই বয়সেই প্রেমে পড়েছিল। আমার তো মনে হয় প্রেম মানে যেন বসন্তকাল, এটা যেন জীবনের বসন্ত শুরু। তবে আমি বাজি ধরে বলতে পারি তোমার বাবা মা ওই সময় নিশ্চয়ই খুব ভয় পেয়েছিল। তখন সিন ফ্ল্যাশব্যাকে গেলে দেখি হ্যাঁ, ভয়ে অস্থির অবস্থা। এটাই আরিয়ানের বাবা ডাইশু আর এটা তার মা মীরা। তো মীরা প্রেগনেন্ট, এটা শুনতেই ডাইশু মাথায় হাত দিয়ে কাঁপাকাঁপি শুরু করেছে। ডাইশু বলে, মীরা আমার বয়স কেবল 17, এই বয়সে বাবা, আর আমার বুঝি 27। দেখো মীরা, আমার গরিব পরিবার, ভবিষ্যৎ নেই, শিশুটা বড় করার মতো আমার মাও নেই, আর সাপোজ যদি এই কথা বাহিরে চলে যায় তো স্কুল ছাড়তে বাধ্য। আর তাছাড়াও যদি তুমি শিশুটাকে জন্ম দাও, মানুষ বুঝবে আমরা কি করেছি, এটা লজ্জাজনক, তুমিও এটা সইতে পারবে না। মীরা বলে, ডাইশু কাছে আসো, একটা পোকা আছে যে বাঁচার জন্য নিজেকে পাখির মলের মতো দেখায়, তুমি কি বুঝালে? তোমাকেও সেই পোকার মতো দেখাচ্ছে। শাবাশ। তো একটা ফ্যামিলি ফটোতে দেখি মীরার 5 ভাই, আর সে সবার ছোট একমাত্র বোন। লেবেটা ঠেলা সামলা। আমরা দেখি মীরার 5 ভাই খবরটা শুনে ডাইশুকে উদম কেলানোর জন্য পিছনে ধাওয়া শুরু করেছে। সিনচুলা আসে পরের দিন স্কুলে। প্রিন্সিপাল জেনে গেলে ডাইশুকে এই ব্যাপারে সতর্ক করতেই ডাইশু রেগে গিয়ে টিচারের মুখে হেলমেট ছুঁড়ে মারে ও রাগ করে নিজেই স্কুল থেকে বেরিয়ে আসে। এরপর ডাইশুর বাবাও যখন প্রেগনেন্টের ব্যাপারে জানতে পারে তখন তিনিও ডাইশুকে অনেকগুলো থাপ্পড় মারে। ব্যাস, ডাইশুর রাগ তো বেশি, তাই সেদিনই রাগ করে বাড়ি ছেড়ে চলে আসে। আরিয়ান আমাদের বলে বাবা আর কখনো বাড়ি ফিরে যায়নি। সিন বর্তমানে আসে। মীরা আরিয়ানের রুমে ঢুকলে আরিয়ান মীরাকে বলে, মা নক করে আসো। এরপর মীরা আবার রুমের বাইরে গিয়ে আরিয়ানের দরজায় নক করে। আরিয়ান অনুমতি দিলে তারপর রুমে ঢোকে। তো আরিয়ানের মা আরিয়ানকে জিজ্ঞেস করে যে তার শরীর এখন কেমন আছে, কোনো সমস্যা হচ্ছে কিনা, ওষুধ ঠিক মতো খাচ্ছে কিনা, এসব আর কি। আরিয়ান তার মাকে বলে, মা কোনো সমস্যা নেই, আর আমি নিজের খেয়াল নিজে রাখতে পারবো। মীরা বলে, ওকে এখন চলো, বাবা তোমার জন্য ঠান্ডা বরফের দুধ এনেছে। ঠান্ডা দুধের কথা শুনে আরিয়ান খুশি হয়ে যায়, কারণ এটা তার অনেক পছন্দের একটা খাবার। এরপর তারা খেতে বসে টিভিতে একটি প্রোগ্রাম দেখছিল, আর সেই প্রোগ্রামে তাদেরকেই দেখানো হচ্ছিল। আসলে আরিয়ানের চিকিৎসার জন্য অনেক টাকার দরকার ছিল, কিন্তু তাদের কাছে পর্যাপ্ত পরিমাণ টাকা নেই। তাই মীরা এবং ডাইশু আরিয়ানের জীবন কাহিনী নিয়ে একটি প্রোগ্রাম ব্রডকাস্ট করছিল। এই প্রোগ্রাম থেকে অনেক মানুষ আরিয়ানের অসুস্থতার কথা জানতে পারে এবং তাদের চিকিৎসার জন্য অনেক মানুষ টাকা ডোনেট করে। এই প্রোগ্রামে আরিয়ানের বাবা বলে যে তারা কিভাবে 17 বছর বয়সে বাবা মা হয়। এই প্রোগ্রামে আরিয়ান বলে সে কোনোদিন স্কুলে যায়নি, সে সুস্থ হওয়ার পরে একদিন হলেও স্কুলে যেতে চায়। এই প্রোগ্রামে ডাক্তার বলে আরিয়ানের বয়স দ্রুত বাড়তেছে, তার বয়স এখন 16 বছর হলেও তাকে দেখতে 80 বছরের বয়সীদের মতো লাগতেছে। সাধারণ মানুষ থেকে তার বয়স প্রতিদিন 10 গুণ বাড়ছে। তার সঙ্গে আরিয়ানের হার্টের সমস্যাও আছে এবং সে ধীরে ধীরে তার দৃষ্টিশক্তিও হারিয়ে ফেলছে। এভাবে খুব তাড়াতাড়ি সে অন্ধ হয়ে যাবে। ডাক্তার আরো বলে এটি একটি রেয়ার রোগ, যার এখন পর্যন্ত কোনো চিকিৎসা বের হয়নি। দেখানো হয় ডাইশু গাড়ি চালায় আর মীরা একটি ফ্যাক্টরিতে কাজ করে। তারা দুজন প্রচন্ড কষ্ট করার পর যে টাকা আয় করে সেটাও আরিয়ানের চিকিৎসার জন্য পর্যাপ্ত নয়। তাই তাদের আরিয়ানের চিকিৎসার জন্য মানুষের কাছ থেকে আরো সাহায্য প্রয়োজন।
মীরা দুঃখের সাথে বলে, একদিন আমার মা ফোন করে বলল বাবা নাকি খুব অসুস্থ, কিন্তু আমি বাবাকে দেখতে না গিয়ে ভাবলাম তিনি দীর্ঘ জীবন কাটিয়েছেন। কিন্তু আমার ছেলে, তখন বুঝেছিলাম বাবা মা হওয়া কতটা ভয়ের। প্রোগ্রামে আরিয়ান বলে আরিয়ান তার বাবার গাড়িতে চড়তে অনেক ভালোবাসে, আর প্রোগ্রামের শেষে আরিয়ান বলে সে তার বাবা মায়ের আদর্শ সন্তান হতে চায়। তার মা বাবার জীবনে সে আবার সব আনন্দ ফিরিয়ে আনতে চায়, কিন্তু সে এটাও জানে যে এটা সে পারবে না, কারণ সে অসুস্থ। আরিয়ান বলে, আমি আমার বাবা মায়ের জন্য কিছুই করতে পারিনি। যদি আমার বদলে তাদের একটি সুস্থ সন্তান থাকতো তাহলে তারা অনেক হ্যাপি থাকতে পারতো। কি একটা অবস্থা। এই প্রোগ্রামটা আরিয়ানের বন্ধু জঙ্গুসও দেখে, তাই প্রোগ্রামটা শেষে আরিয়ানের বাড়িতে আসে। সে আরিয়ানের বাবাকে বলে, এই প্রডিউসার ধোঁকাবাজ, আমি আরিয়ানের একমাত্র বন্ধু, সে আমার ইন্টারভিউ প্রোগ্রাম থেকে কেটে দিয়েছে, এটা মানা যায়? আরিয়ানের বাবা বলে, সে আমারও সামান্য নিয়েছে। তো যাই হোক, পরের দিন ওই প্রোগ্রামের প্রডিউসার মীরার বাড়িতে আসে ও মীরাকে খুশির খবর দেয় যে এই প্রোগ্রামে আরিয়ানের জন্য অনেক মানুষ টাকা ডোনেট করেছে এবং প্রোগ্রামের চাহিদাও অনেক বেড়েছে আর রেটও অনেক বেড়েছে। এসব শুনে মীরা প্রডিউসারকে অনেক ধন্যবাদ জানায়, কারণ প্রোগ্রামের জন্য আরিয়ানের চিকিৎসা করাতে অনেক উপকার হবে। পরের দিন সকালে অ্যালার্মের শব্দে ডাইশুর ঘুম ভাঙে। এরপর তাড়াহুড়ো করে রেডি হয়ে গাড়ি চালানোর জন্য বের হয়ে যাচ্ছিল। দরজা খুলতেই সে দেখে আরিয়ান তার আগেই গেটে এসে দাঁড়িয়ে আছে। ডাইশু বুঝে যায় আরিয়ানের মতলব কি। ডাইশু বলে, আমি যদি তোমাকে নিয়ে যাই তো তোমার মা আমাকে মেরে ফেলবে। কিন্তু আরিয়ান যাওয়ার জন্য জিদ ধরলে শেষমেশ ডাইশু আরিয়ানকে তার সঙ্গে নিয়ে যায়। আরিয়ানের যেহেতু তার বাবার গাড়িতে উঠতে ভালো লাগে তাই সে অনেক খুশি হয়। তো আরিয়ানের বাবার গাড়িতে আরিয়ানকে দেখে অনেক মানুষ গাড়িতে উঠতে চায় না, কারণ আরিয়ানকে দেখতে কিছুটা অন্যরকম লাগে। আবার অনেক মানুষ তাকে টিভিতে দেখেছে বলে চিনতে পারে এবং গাড়িতে উঠে তার সাথে সেলফি তোলে। তো এভাবেই আরিয়ানের সারাটা দিন মোটামুটি অনেক ভালো কাটে। এরপর রাতের বেলা ডাইশু মীরাকে আনতে যায়। ডাইশু বলে, শোনা, পিছনের আসনে বসো। কেন? এই দেখো। তো এরপর আরিয়ান সহ আরিয়ানের মা বাবা একটা জায়গায় বসে বিভিন্ন খাওয়া দাওয়া করে ও গল্প করে। মীরা অনেকগুলো ড্রিঙ্কস খেয়ে বলে, আজ আমাকে সত্যিই অনেক ভালো লাগছে, কেন জানি এই আবহাওয়াটা আমার অনেক ভালো লাগে। আমারও। তখন আরিয়ান বলে, বাতাসে ইলেকট্রন এক পরমাণু থেকে অন্য পরমাণুতে যায়, যা তোমাকে ভালো অনুভব করায়। মীরা বলে, ওয়াও, আমার আরিয়ানও অনেক বুদ্ধিমান। কার থেকে পেলে এটা? হ্যাঁ, অবশ্যই আমার থেকে। মীরা বলে, ওর খারাপ গুণগুলো সব তোমার সাথে মেলে আর ভালো সব আমার সাথে, তাই ও আমার মতো ট্যালেন্টেড ও স্মার্ট হয়েছে। দেখো, ওর চোখ একদম আমার মতো। দেখেছি, আমার মতো। এবার যাও, ড্রিঙ্ক শেষ, তাড়াতাড়ি আরো নিয়ে আসো। ডাইশু তখন আরিয়ানকেও তার সাথে নিয়ে যায়। তো ড্রিঙ্কস নিয়ে আসার সময় আরিয়ান ওয়াশরুমে যেতে চায়। ডাইশু তখন সেখানেই বসে থাকে আর আরিয়ান ওয়াশরুমে যায়। কিন্তু এখানে কয়েকটা বখাটে পোলাপাইন আরিয়ানের চেহারা নিয়ে অনেক মজা করতে থাকে, এমনকি আরিয়ানের মাথার টুপি ফেলে দিয়ে ছবিও তোলে। আরিয়ানের ফিরতে দেরি হচ্ছে দেখে ডাইশুও সেখানে চলে আসে। আরিয়ান তখন দৌড়ে তার বাবার কাছে যায়। ডাইশু বুঝতে পারে কি ঘটেছে, কিন্তু কোনো কিছু আর না বলে শুধু আরিয়ানের টুপিটা উঠিয়ে নিয়ে যাচ্ছিল। বাট ছেলেগুলো পিছন থেকে বলে, একটা মানুষ কি করে এমন জিনিস জন্ম দিতে পারে, ও দেখতে একদম খরগোশের মতো। এই বলে সবাই হাসাহাসি করে। ব্যাস, নিজের ছেলের সম্পর্কে এটা শুনতেই এবার ডাইশু রীতিমতো রেগে যায়। তারপর তো মারামারি দেখে পুলিশ থামাতে আসে, বাট এই গেল, ডাইশু ভুল করে পুলিশকেই মেরে দিয়েছে। এখন আর কি, পুলিশ সবাইকে ধরে পুলিশ স্টেশনে নিয়ে যায়। তো মীরাও খবর পেয়ে পুলিশ স্টেশনে চলে আসে ও পুলিশগুলোকে বোঝায় যে আমার হাজব্যান্ডের এখানে কোনো দোষ নেই, ওই ছেলেগুলো আমার হাজব্যান্ডকে আর আমার ছেলেকে ডিস্টার্ব করছিল। কিন্তু ওই ছেলেগুলোও তখন ডাইশুর উপর উল্টো দোষ চাপিয়ে দিয়ে বলছিল, না, আমাদের কোনো দোষ নেই, ওই লোকটাই আমাদেরকে আগে মেরেছিল। মিথ্যা কথা শুনে ডাইশু রাগ করে ছেলেগুলোকে আবার মারতে যায়। তারপর মীরা পুলিশকে অনেক রিকোয়েস্ট করে ডাইশুকে ছাড়িয়ে আনে। এরপর আমরা দেখি ডাইশু আরিয়ানকে কাঁধে করে নিয়ে হাঁটতে হাঁটতে বাসার দিকে যাচ্ছে, আর এদিকে মীরা ডাইশুকে বকতে আছে যে সে কেন তাদের সাথে মারামারি করতে গিয়েছিল। ডাইশু শুনতে শুনতে বলে, কারণ ওই ছেলেগুলো আরিয়ানকে খরগোশ বলছিল আর তাকে বুড়ো বলছিল। মীরা কিন্তু এটা জানতো না। এটা শুনে মীরাও এবার খেপে যায় ও বলে, তুমি তো ওদের কিছুই করনি, আমি ওদের টুকরো টুকরো করব, ওরা আমার সোনার টুকরো ছেলেকে খরগোশ বলেছে। এই বলে মীরা রেগে মেগে যেতে থাকে। ডাইশু আরিয়ানকে বলে, বেটা এখানে একটু দাঁড়ো, তোমার মাকে শান্ত করতে হবে, নয়তো সে। এই বলে ডাইশু যায় আর বলে, সোনা ডার্লিং, মীরা সরি, আর কখনো মারামারি করব না, আর ওদেরকেও আমি যথেষ্ট মেরেছি। এসব কিছু আরিয়ান রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। সে মনে মনে অনেক খুশি হয় এটা বুঝতে পেরে যে তার বাবা মা তাকে কত ভালোবাসে। আসলে সে নিজেও তার বাবা মাকে অনেক ভালোবাসে।
পরের দিন আরিয়ানকে নিয়ে মীরা আরিয়ানের ডক্টরের কাছে যায়। ডক্টর আরিয়ানের রিপোর্ট দেখে বলে যে আরিয়ানের মাঝে মাঝে হার্টে অনেক পেইন হয়, কিন্তু মনে হয় আরিয়ান সেটা আপনাদেরকে বলে না। তখন মীরা আরিয়ানকে বলে, তুমি কেন বলো না আমাদেরকে যে তোমার পেইন হয়? আরিয়ান বলে, আমার সব সময় পেইন হয়, তাই আমি আর বলি না। এমনিতেই তোমরা আমার শারীরিক অবস্থা নিয়ে অনেক কষ্ট পাও, তার উপর আবার এটা বলে আমি তোমাদেরকে বাড়তি টেনশন দিতে চাইনি। তো ডক্টর আরিয়ানের ব্যাপারে মীরাকে কিছু বলার জন্য আরিয়ানকে একটু বাহিরে যেতে বলে, কিন্তু আরিয়ান যেতে চায় না, সে শুনতে চায়। তখন মীরা আরিয়ানকে বলে, আরিয়ান তুমি বাহিরে যাও, আমি তোমাকে পরে সব জানাবো। তো আরিয়ান বাহিরে গেলে ডক্টর মীরাকে বলে, আরিয়ানের কন্ডিশন আরও খারাপ হওয়ার চান্স অনেক বেশি, তাকে তাড়াতাড়ি হসপিটালে অ্যাডমিট করতে হবে, তা না হলে তার কন্ডিশন খারাপ পর্যায়ে যেতে পারে। ডক্টরের এসব কথা শুনে মীরা টেনশনে পড়ে যায়। একটু পর মীরা ও আরিয়ান বাড়ির দিকে রওনা দেয়। আরিয়ান ও মীরা যখন রাস্তা দিয়ে হাঁটছিল তখন কিছু মানুষ আরিয়ানের দিকে অবাক দৃষ্টিতে তাকাচ্ছিল, আবার তারা আরিয়ানের অসুস্থতা নিয়ে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করছিল। এসব দেখে আরিয়ান অনেকটা অস্বস্তি ফিল করে, তাই সে মীরাকে বলে, মা তাড়াতাড়ি বাসায় চলো, সবাই তাকিয়ে তাকিয়ে দেখতেছে, আমার ভালো লাগছে না। আরিয়ানের এসব শুনে মীরা আরিয়ানকে রাস্তায় দাঁড় করে এবং বলে, হ্যাঁ তুমি অসুস্থ, কিন্তু এটা কোনো অপরাধ নয়, তুমি কেন মানুষের থেকে লুকিয়ে বাঁচবে? মানুষের কথাই কান দিও না, মানুষের কাজই হচ্ছে অন্যকে নিয়ে কথা বলা, অন্যের সমস্যা নিয়ে মজা করা, তাদেরকে ভয় পেয়ে তুমি নিজেকে ছোট করো না। তোমার যখন জন্ম হয়েছিল তখন আমার মাত্র 17 বছর বয়স ছিল, তখন আমিও এইসব পরিস্থিতির মধ্য দিয়ে পার হয়েছি। মানুষ আমাকে এবং তোমার বাবাকে নিয়ে অনেক কথা শুনিয়েছে, কিন্তু অন্যের কথায় কান দেওয়া মানে অন্যকে জিতিয়ে দেওয়া, কারণ তারা তোমাকে কষ্ট দেওয়ার জন্যই কথা বলছে। আরিয়ান বলে, স্ট্রাগল করে কি এতই কষ্টকর? মীরা বলে, কষ্টকর, কিন্তু এতটাও না, নিজেকে স্ট্রং রাখা উচিত। এরপর তারা বাসায় চলে আসে। রাতে আরিয়ান তার মা বাবার লাভ স্টোরি এবং জীবন কাহিনী নিয়ে লেখা গল্পটা নিয়ে পরের অংশটা লিখতে বসে। সেখানে এখন সে তার বাবাকে নিয়ে লেখে। তার বাবার দুটো ভালো গুণ আছে, তার বাবা অনেক দয়ালু এবং তার বাবা অনেক হেল্পফুল অন্য মানুষদের প্রতি, কিন্তু তার বাবার একটা খারাপ গুণ হচ্ছে তার বাবা অনেক বেশি লম্বা আর তার বাবা অনেক ঘুমায়। এসব লিখতে লিখতে আরিয়ানের চোখে হঠাৎ করে অনেক পেইন হতে শুরু করে, তাই লেখালেখি বাদ দিয়ে আরিয়ান মেডিসিন নেয়। মেডিসিনের কারণে আরিয়ানের ঘুম চলে আসে ও সে সেখানেই ঘুমিয়ে যায়। অনেকক্ষণ পর যখন আরিয়ানের ঘুম ভাঙে সে চোখ খুলে দেখে তার কম্পিউটারে একটি ইমেইল এসেছে। ইমেইলটি অচেনা একটা মেয়ে পাঠিয়েছে, মেয়েটির নাম হচ্ছে সুহা। আরিয়ান ইমেইলটি পড়ে। এখানে আরিয়ানের সম্পর্কে সবই লেখা আছে, যা যা টিভি প্রোগ্রামে আরিয়ানকে নিয়ে দেখানো হয় এবং আরিয়ান টিভি প্রোগ্রামে যা যা বলেছে সুহা সেসব ইমেইলে লিখেছে যে তার বয়সও মাত্র 16 বছর এবং সেও কিছুটা অসুস্থ। আরিয়ান চাইলে সোহা ও আরিয়ান বন্ধু হতে পারে। সে আরিয়ানের ইমেইলটি টিভি প্রোগ্রাম থেকে পেয়েছে। লাস্টে মেয়েটি লিখেছে যে তার অনেক ইচ্ছা আরিয়ানের সাথে দেখা করার, কারণ সে তার সাথে কিছু সময় কাটাতে চায়। তারও বিশেষ কোনো বন্ধু নেই, আরিয়ানকে বন্ধু হিসেবে পেলে তার অনেক ভালো ফিল হবে। এরপর থেকে দেখি আরিয়ান সুহাকে নিয়ে সারাক্ষণ ভাবতে ভাবতে সবকিছুর মাঝে শুধু সুহাকেই দেখতে পাচ্ছে এবং শুধু সুহারই আওয়াজ শুনতে পাচ্ছে। সবসময় সুহার বলা কথাগুলোই তার কানে ভাসছে। তো রাতেও আরিয়ানের সুহারই স্বপ্ন দেখে ঘুম ভেঙে যায়। ঘুম তো ভেঙেছে, তাই ক্ষুধাও লেগেছে, একদম আমার মতো। তো আরিয়ান ফ্রিজে এসে খাবার খুঁজতে থাকলে ডাইশু মীরাকে দেখি দুজনে এখনো জেগেই আছে। আসলে কালকে আরিয়ানকে হাসপাতালে অ্যাডমিট করতে হবে, তাই সবকিছু প্যাক করতেছে ও দুজনে আরিয়ানকে নিয়েই কথা বলতেছে। আরিয়ানও তখন তাদের কথা শুনতে পায় ও সেখানে দাঁড়িয়ে থাকে। রুমের ভিতরে মীরা ডাইশুকে বলতেছে যে আরিয়ানের অসুস্থতার কারণ আমি নিজেই। আরিয়ান যখন পেটে ছিল তখন আমি অনেক বেশি এক্সারসাইজ করেছি, কারণ আমি আরিয়ানকে জন্ম দিতে চেয়েছিলাম না, আমি চেয়েছিলাম সে পেটেই মারা যাক। আর আমি এটা প্রার্থনাও করেছিলাম, তাই প্রেগনেন্ট অবস্থায় আমি অনেক দৌড়াদৌড়ি করেছি, নিজের প্রতি এবং বাচ্চার প্রতি কোনো কেয়ার করিনি, আর সেজন্যই হয়তো আরিয়ানের এই অবস্থা হয়েছে। এটা শুনে ডাইশু বলে, এমনটা ভেবে নিজেকে দোষ দিও না, যদি সেটার কারণে বাচ্চার ক্ষতি হতো তাহলে তো তখন তোমারও সমস্যা হতো, আর তাছাড়াও এক্সারসাইজের কারণে এটা ঘটে না, হয়তো সৃষ্টিকর্তা আমাদের পরীক্ষা নেওয়ার জন্য আমাদের সন্তানকে এমনভাবে পৃথিবীতে পাঠিয়েছে। এভাবে ডাইশু মীরাকে শান্ত করার চেষ্টা করে, কিন্তু মীরা কান্না করতে করতে বলে, ডাইশু আমাদের সন্তান কি আবার বাড়িতে ফিরতে পারবে? এ কথা বলো না। মীরা ডাইশুর বুকে মাথা রেখে কাঁদতে থাকে। আরিয়ান কিন্তু দরজার বাইরে দাঁড়িয়ে থেকে এসব শুনছিল। এসব শুনে আরিয়ান অনেক ইমোশনাল হয়ে যায়। আরিয়ান রুমে আসলেও তার মায়ের বলা সেই কথাটা বারবার তার কানে বাজতে থাকে। আরিয়ান যখন পেটে ছিল তখন আমি অনেক বেশি এক্সারসাইজ করেছি, কারণ আমি আরিয়ানকে জন্ম দিতে চেয়েছিলাম না। এরপর দেখি আরিয়ান তার বাবা মাকে নিয়ে লেখা গল্পটার দিকে তাকিয়ে আছে ও তার চোখে জল টলমল করতেছে। আসলে আরিয়ান এটা ভাবতেছে যে হয়তো তার বাবা মা মাত্র 17 বছর বয়সে তাকে কনসিভ করে ফেলার কারণে নানান মানুষের নানান কথা হয়তো সহ্য করতে পারতো না, হয়তো সেই জন্যই চাইতো তার বাচ্চাটা পেটে মারা যাক। এরপর দেখি আরিয়ান গল্পটা ডিলিট করতেছে, কিন্তু সে পারতেছে না। চোখ দুটো বন্ধ করে কি যেন ভেবে গল্পটা আর ডিলিট না করে রেখে দেয়।
পরের দিন সকালে আরিয়ান হাসপাতালে যাওয়ার আগে তার বন্ধুর সাথে দেখা করতে যায়। আরিয়ানের হাসপাতালে অ্যাডমিট হওয়ার কথা শুনে জঙ্কুশ বলে, তাহলে আবার কয়দিন পর ফিরে আসবে? আরিয়ান বলে, যখন সুস্থ হব। জঙ্কুশ বলে, আশা করি খুব তাড়াতাড়ি তুমি ঠিক হয়ে যাবে এবং বাসায় ফিরবে। আরিয়ান জঙ্কুশকে বলে, কালকে রাতে একটা মেয়ে আমাকে ইমেইল পাঠিয়েছে এবং সে আমার সাথে বন্ধুত্ব করতে চায়। জঙ্কুশ খুশি হয়ে বলে, তুমি উত্তর দিয়েছো? আরিয়ান বলে, এখনো দেইনি। বন্ধুকে জিজ্ঞেস করে, এটা কি স্বাভাবিক ব্যাপার হতে পারে? জঙ্কুশ বলে, মেয়েটাও কি অসুস্থ? আরিয়ান বলে, তুমি কিভাবে জানলে যে মেয়েটা অসুস্থ? তখন তার বন্ধু তাকে বলে, কোনো অসুস্থ মেয়ে ছাড়া তোমার সাথে কোনো ভালো মেয়ে বন্ধুত্ব করবে না। আরিয়ান একটু হাসে। জঙ্কুশ বলে, তোমার উচিত এই মেয়েটাকে রিপ্লাই দেওয়া। এরপর তার বন্ধুর বাবা চলে আসে। আরিয়ান তার সাথে কথাও বলে। এরপর তার বন্ধু তার বাবাকে নিয়ে আরিয়ানকে বাই বলে চলে যায়। পরের সিনে দেখি আরিয়ান হাসপাতালে ভর্তি হচ্ছে। সেখানে অনেক বাচ্চা দৌড়াদৌড়ি করতেছে। একটা বাচ্চা এসে আরিয়ানকে দাদা বলে ডাকতে লাগে, কারণ ওই যে তাকে বয়স্ক দেখায়। তখন মীরা বিরক্ত হয়ে আরিয়ানের সামনে পর্দাটা টেনে দেয় যাতে কেউ তাকে আর দেখতে না পারে। একটু পর আরিয়ান ঘুমিয়ে পড়ে, বাট তখনও কিছু মহিলা এসে আরিয়ানকে বিরক্ত করতে শুরু করে। তখন ডাইশু আর মীরা সেখানে আসলে দেখে এই অবস্থা। ডাইশু রেগে মেগে মহিলাগুলোকে রুম থেকে বের করে দেয়। তখনই দেখি টিভি প্রোগ্রামের প্রডিউসারও আরিয়ানকে দেখতে এসেছে। প্রডিউসার আরিয়ানের জন্য অনেকগুলো গিফট নিয়ে এসেছে। প্রডিউসার আরিয়ানকে বলে, তোমার পছন্দের সব বইগুলো নিয়ে এসেছি, তুমি এখানে এগুলো পড়তে পারবে। আর দর্শকও তোমার জন্য অনেক গিফট পাঠিয়েছে, এই দেখো। এসব দেখে আরিয়ান অনেক খুশি হয়। এরপর রাতের বেলা আরিয়ান হসপিটালের চাদরের নিচে শুয়ে সোহার ইমেইলের রিপ্লাই দেয়। আরিয়ান প্রথমেই বলে, ধন্যবাদ আমাকে ইমেইল করার জন্য। এরপর সোহাও আরিয়ানের ইমেইলের রিপ্লাই দিয়ে আরিয়ানের সাথে সুন্দর করে কথা বলে। এভাবে আরিয়ান ও সোহা অনেকক্ষণ ইমেইলে কথা বলে। আরিয়ানের এটা অনেক ভালো লাগে। এভাবে ধীরে ধীরে আরিয়ান ও সোহা প্রতিদিন কথা বলতে থাকে। এভাবে আরিয়ান সোহার সাথে কথা বলার জন্য তার মেন্টাল কন্ডিশনও অনেক ভালো থাকে। সে ধীরে ধীরে সুস্থ হতে থাকে। এর কারণ হলো, যদি মানুষের মন ভালো থাকে, মানে সে যদি মনের দিক থেকে উৎফুল্ল থাকে, তাহলে তার ব্রেনে একটা বিশেষ সিগন্যাল পাঠানো হয় যে সে ভালো আছে। আর সেই সিগন্যালটা তার শরীরেও কিছুটা প্রভাব ফেলে, যার ফলে মানুষটা শারীরিকভাবে কিছুটা সুস্থতা ফিল করে। তো একদিন সুহা আরিয়ানের জন্য একটি গান পাঠায়। এটা শোনার পর আরিয়ান নিজেকে টিনেজারের মতো কল্পনা করতে থাকে। যদি তার শরীর তার বয়স অনুযায়ী ঠিক থাকতো, তাহলে সেও একটা নর্মাল মানুষের মতো নর্মাল জীবনযাপন করতে পারতো। এভাবেই আরিয়ান ও সুহার মধ্যে বন্ধুত্বের সম্পর্কটা দিনে দিনে একটু একটু করে আগাতে থাকে। এর পরের সিনে দেখি মীরাকে প্রডিউসার আরেকটা প্রোগ্রাম করতে বলতেছে, বাট মীরা হাসপাতালে এই অবস্থায় কিছুতেই করতে রাজি হচ্ছে না, কারণ আরিয়ান এখন হাসপাতালে, তার কন্ডিশনও খুব একটা ভালো না। প্রডিউসার বলে, আরে এই প্রোগ্রামটা করলে তো আরিয়ানেরই লাভ। মীরা তাও রাজি হয় না। আরিয়ান তখন পর্দা সরিয়ে বলে, মা আমি প্রোগ্রাম করতে রাজি, আমার কোনো সমস্যা হবে না। মীরা বলে, না বাবার দরকার নেই, আমাদের পর্যাপ্ত অনুদান তো হয়ে গেছে। আরিয়ান বলে, আমি করব, আমার আপত্তি নেই। পরের সিনে দেখি মীরা আরিয়ানকে খাবার খাওয়াতে খাওয়াতে বলতেছে, আমি জানি তুমি প্রোগ্রাম করতেছো যেন আমাকে কাজ করতে না হয়, তাই না? তুমি অনেক বুদ্ধিমান। তো খাবার খেতে খেতে আরিয়ান মীরার ব্যাগে একটা প্রেগনেন্সির ওষুধ দেখতে পায়। তার মানে মীরা প্রেগনেন্ট, আর এটা সে আরিয়ানকে বলেনি। এরপর আমরা দেখি ডাইশু বডিগার্ডের চাকরি নিয়েছে, যাতে সে আরিয়ানের চিকিৎসার জন্য কিছু টাকা জমাতে পারে। এরপর ডাইশু এবং মীরা হসপিটালে আসে। ডাইশু এসে তার বডিগার্ড জবের প্রথম স্যালারি মীরার হাতে দেয়। মীরা ও ডাইশুকে আজকে কে আরিয়ানের জন্য টাকা ডোনেট করেছে তার লিস্ট দেয়। মীরা বলে, জানো আজকে আমাদের অ্যাকাউন্টে একজন একাই $10,000 পাঠিয়েছে, আর সে কেন জানি তার নাম ঠিকানা হাইড করে টাকাগুলো পাঠিয়েছে। এটা দেখে ডাইশু অবাক হয়ে যায় যে কেউ একজন একাই $10,000 পাঠিয়েছে, এটা তো অনেক বেশি টাকা, আর সে তার নামটাই বা কেন হাইড করে টাকা পাঠিয়েছে। মীরা বলে, এখন আমাদের কাজ করার দরকার নেই, এখন আমরা আরিয়ানের সাথে সময় কাটাতে পারবো। এরপর ডাইশুর আর মীরার অতীতের জীবনের একটা পার্ট দেখানো হয়, যেখানে দেখানো হয় যে মীরা ডাইশুকে জিজ্ঞেস করছিল যে আমাদের বাচ্চা বড় হয়ে কি হবে, তোমার কি মনে হয়? তখন ডাইশু বলে, বড় কিছুই হবে, সে মিউজিশিয়ান হবে। ডাইশু মীরাকে জিজ্ঞেস করে, তোমার কি মনে হয়? মীরা বলে, আমাদের বাচ্চা এমন কিছু হবে যাতে সবাই তাকে অনেক বেশি পছন্দ করে। আসলে তারা সেই স্কুল লাইফ থেকেই তাদের বাচ্চাকে নিয়ে এবং তাদের বাচ্চার সুন্দর উজ্জ্বল ভবিষ্যৎ নিয়ে অনেক স্বপ্ন দেখতো, প্ল্যান করতো, কিন্তু এখন তাদের বাচ্চার এই অবস্থা। সিন আবার বর্তমানে আসে। আমরা দেখি আরিয়ানের বন্ধু জঙ্কুশ আরিয়ানকে দেখতে হাসপাতালে এসেছে এবং কয়েকদিন পর দুজনের দেখা, তাই দুজনেই অনেক হাসি ঠাট্টা করতেছে। তখন টিভি প্রোগ্রামের প্রডিউসারও সেদিক দিয়ে যাচ্ছিল। আরিয়ান ডাক দিয়ে কাছে আসে এবং বলে, আমি আপনাকে ধন্যবাদ জানাতে চাই। কেন? সোহাকে আমার ইমেইল অ্যাড্রেস দেওয়ার জন্য। কিন্তু প্রডিউসার বলে, সোহা না, আমি নাও, হয়তো আমার স্টাফদের কেউ দিয়েছে। সরি আরিয়ান, আমি ওদেরকে বকে দিব। না 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 আঙ্কেল, এমনটা না, আমি তো আরও একজন ভালো বন্ধু পেয়েছি। ও আচ্ছা, তো কে এই সোহা? আমি শুধু ওর নামই জানি, আর জানি যে ও আমার সমবয়সী, ও অসুস্থ। ও
ওকে, বুঝতে পেরেছি, আজকে থাকো, আগামী সপ্তাহে আমাদের দেখা হচ্ছে। এই বলে আঙ্কেল চলে যাচ্ছে। তখন আরিয়ান আবার ডেকে বলে, আঙ্কেল দয়া করে এই সুহার ব্যাপারটা আর কাউকে বলবেন না। ঠিক আছে। তো রাতের বেলা আরিয়ান সুহাকে ইমেইল করে, আমি তোমার সম্পর্কে তেমন কিছুই জানি না, তুমি যদি তোমার সম্পর্কে কিছু বলতে আমাকে, আর যদি না বলতে চাও তো থাক, সমস্যা নেই। সুহা উত্তরে বলে, কেন বলবো না, যেটা বলার অবশ্যই বলবো। আমি ছোট থাকতেই আমার মা মারা যায়, আমার বাবা একাই আমাকে বড় করেছে। আমার অনেক ইচ্ছা রাইটার হওয়ার, গল্প উপন্যাস লিখতে আমার খুব ভালো লাগে, কিন্তু আমার বাবা চাই আমি ডক্টর হই, বাট লেখালেখির বিষয়টাই আমাকে বেশি আনন্দ দেয়। এসব শুনে আরিয়ান বলে, তোমার মতো আমারও রাইটার হওয়ার ইচ্ছা, আমারও লেখালেখি অনেক ভালো লাগে, আমি আমার বাবা মাকে নিয়ে একটা গল্প লিখতেছি। এরপর আরিয়ান তার বাবা মাকে নিয়ে লেখা কিছু অংশ বলে যে বাবা মার বয়স যখন 17 বছর ছিল তখন তারা আরিয়ানকে জন্ম দেয়, এর ফলে তাদের স্কুল থেকে বের করে দেয়। তারপর আরিয়ান বলে তার মা যখন ঘুমায় তখন তাকে দেখতে পরীর মতো লাগে, কারণ তার মা অনেক সুন্দরী, তার মা একজন ফেমাস সিঙ্গার হতে চেয়েছিল। এভাবে আরিয়ান ও সুহা অনেকক্ষণ ধরে কথা বলে। এরপর সিন চলে আসে পরের দিন ডাইশুর অফিসে। আমরা দেখি ডাইশুর অফিসে আজ কিছু ইয়ং গার্লসদের ফাংশন চলতেছে, তার মানে ডাইশুর দিন আজকে ভালোই কাটবে। আপনাদেরকে বলে রাখি, ডাইশু ইয়াং সুন্দরী মেয়ে দেখলে সব ভুলে যায়। বয়স 31 হলেও ফিলিংস তার 18তে চলে আসে, আর এখানেও সেটাই হচ্ছে। মেয়েগুলোও ডাইশুকে দেখে একে অপরকে বলতে থাকে, ছেলেটা অনেক হ্যান্ডসাম তাই না রে। এসব শুনে ডাইশু তো আরো খুশিতে গুলগুলা হয়ে যায়। পাশ থেকে ছেলেটি বলে, মেয়েরা ও কিন্তু আমার বড়। বড়? তবে তোমার থেকে তাকেই কম বয়সী দেখাচ্ছে, অনেক হটও লাগতেছে। ওই ডাইশু তো গলে যাচ্ছে। ছেলেটি বলে, হ্যাঁ দেখতেই ইয়াং, বাট তার 16 বছরের একটা ছেলে আছে আর ওয়াইফও। দিল তো মনটা খারাপ করে। একটা মেয়ে বলে, ছেলেকে কবে ডাউনলোড করেছো? আমার বয়স যখন 17। ওয়াও, 17তেই? তো এদিকে মীরা আরিয়ানের সাথে হাসপাতালে আছে। আরিয়ান টিভিতে তার বাবাকে দেখে বলে, আরে মা ওই যে দেখো, বাবাকে টিভিতে দেখা যাচ্ছে। ব্যাস, তারপর আর কি, ডাইশুকে মেয়েদের দিকে উকিঝুঁকি মারতে দেখে মীরার মনটা খারাপ হয়ে যায়। মীরা মনে মনে ভাবে, এই মেয়েগুলো ইয়াং আর তার চাইতে অনেক সুন্দরী। আরিয়ান মীরার মন খারাপ দেখে ফটো তোলে। মীরা বলে, কি হলো? আরিয়ান বলে, ওরা মেকআপ করে সুন্দরী হচ্ছে, কিন্তু তুমি অরিজিনাল সুন্দরী। এটা শুনে মীরা হেসে ওঠে। কিছুক্ষণ পর প্রোগ্রামের প্রডিউসার বুকে নিয়ে আরিয়ানের সাথে দেখা করতে আসে। প্রডিউসার আরিয়ানকে বলে, আমি কি তোমার সাথে একটু কথা বলতে পারি? হ্যাঁ অবশ্যই। তুমি কি সুহার সাথে এখনো যোগাযোগ করো? হ্যাঁ। আমি কি তোমার থেকে সুহার ইমেল অ্যাড্রেসটা পেতে পারি? কেন? আসলে আমরা চাচ্ছি সুহার তোমাকে নিয়ে, মানে তোমাদের বন্ধুত্ব নিয়ে একটা টিভি প্রোগ্রাম বানাতে। আরিয়ান বলে, সুহার এই কথাটা শুধু আমি আপনাকে বলেছিলাম, তাহলে টিভি প্রোগ্রামের অন্যরা কিভাবে জানলো? প্রডিউসার বলে, আসলে আমার মুখ ফসকে বের হয়ে গিয়েছে। লে, এইটা কোনো কথা? কি আর করার। আরিয়ান বলে যে সুহা হয়তো এই প্রোগ্রামের জন্য রাজি হবে না। প্রডিউসার বলে, প্লিজ তাকে তুমি একটু বানানোর চেষ্টা করো, প্রোগ্রাম করলে সুহারই ভালো হবে, তোমার মতো সুহাকেও সবাই চিনবে, তারও চিকিৎসার জন্য টাকা পাঠাবে। তো পরের দিনে আরিয়ানের একটা শুটিং ছিল, আর সেটাই এখন হচ্ছে। কিন্তু হঠাৎ আরিয়ান অসুস্থ হয়ে যায়, তাই প্রোগ্রাম আজকের জন্য স্থগিত রাখে। তো আরিয়ানের বন্ধু জঙ্গুশ আজকে আরিয়ানকে দেখতে আসে। জঙ্গুশ আরিয়ানকে বলে, কেমন আছো? আরিয়ান বলে, এখন অনেকটা ভালো। আসলে আরিয়ান মিথ্যা বলল, আগের থেকে তার শরীর আরো খারাপ হয়েছে। এরপর দেখা যায় সেখানে কিছু ইয়াং ছেলেমেয়েরা দৌড়াদৌড়ি করতেছে। জঙ্গুস দেখে বলে, এই সময়টা এমনি অনেক মজার। তখন আরিয়ান ভাবতে থাকে, সে যদি এখন সুস্থ হতো তাহলে তাদের মতোই এমন ছোটাছুটি করতে পারতো, তাদের মতোই তার জীবনটাও অনেক সুন্দর হতো। সিন চলে আসে কয়েকদিন পরে। আরিয়ান বেডে শুয়ে থেকে ট্যাবে উপন্যাস পড়তেছে। এমন সময় ডক্টর এসে আরিয়ানের হাত থেকে ট্যাবটা কেড়ে নিয়ে ডাইশুকে দিয়ে বলে, আরিয়ানকে এসব আর পড়তে দিও না, তার চোখের জ্যোতি কমে যাচ্ছে, কিছুদিনের মধ্যেই হয়তো সে আর দেখতে নাও পেতে পারে, এমনই খারাপ অবস্থা হয়েছে। তাই কম্পিউটার, টিভি, বই সবকিছু বন্ধ। আরিয়ান বলে, তাহলে এখানে আমি কি করব? ডক্টর বলে, ঠিক হয়ে যাও তারপর পড়ো। এই বলে ডক্টর আরিয়ানকে ঘুমাতে বলে চলে যায়। সকালবেলা আরিয়ান সুহাকে ইমেইলে বলে সে যেন তার একটি ছবি পাঠায়, কারণ আরিয়ান কিছুদিন পর আর চোখে দেখতে পাবে না। তাই সে চোখের জ্যোতি হারানোর আগে সুহাকে একটাবার দেখতে চায়, কিন্তু সুহার কোনো উত্তর আসে না। এরপর রাতেও আরিয়ান শুয়ে শুয়ে সুহার রিপ্লাইরই অপেক্ষা করতেছে। টুং করে নোটিফিকেশনের আওয়াজ হতেই আরিয়ান দেখে, হ্যাঁ সুহাই ইমেইল করেছে। সুহা লিখেছে, দেরিতে উত্তর দেওয়ার জন্য দুঃখিত। সুহা বলে, আমার ছবি তোলা একদমই পছন্দ না, তাই আমি শুধু আমার হাতের ছবি পাঠাচ্ছি। আরিয়ান সুহার এই হাতটা দেখেই সুহাকে নিয়ে কল্পনায় হারিয়ে যায়। তো সুহা আরিয়ানকে বলে, তোমার কি করতে ইচ্ছে করে?
আরিয়ান বলে আমার খুব বাঁচতে ইচ্ছে করে যখন আমি নীল আকাশে ভেসে যাওয়া মেঘের দিকে তাকাই, যখন বাচ্চাদের খেলাধুলো ও হাসির শব্দ শুনি, যখন মায়ের সাথে শুকনো কাপড়ের গন্ধ শুকি, যখন কোনো দাদি তার নাতি নাতনিকে খাবার খেতে ডাকে, গরমকালে মা যখন বাবার পিঠে ঠান্ডা পানি ছেটাই, যখন আমি বাবার গাড়িতে উঠি, যখন বাবার সাথে আকাশে অনেকগুলো তারা দেখি, বিমানের জ্বলানেভা আলো দেখি, তখন আমার খুব বাঁচতে ইচ্ছে করে। এরপর আরিয়ান সুহাকে বলে আর তোমার কি করতে ইচ্ছে করে, কিন্তু সুহার কেন জানি আর কোনো রিপ্লাই আসে না। আর এভাবেই 10 দিন কেটে যায়। আরিয়ান চিন্তা করতে থাকে সুহাও তো তার মতো অসুস্থ, তাই সুহার কিছু হলো না তো, সে সুহাকে হারিয়ে ফেললো না তো। আরিয়ান সুহাকে একটা ইমেইল করে রাখে, সুহা অনেকদিন হয়ে গেল তোমার আর কোনো ইমেইল আসলো না, তাই আমার খুব চিন্তা হচ্ছে, এই ইমেইলটা দেখলে প্লিজ উত্তর দিও। সিন চলে আসে আরো বেশ কয়েকদিন পর। ডক্টর আরিয়ানের চেক আপ করতে আসে ও মীরাকে বলে আরিয়ানের ঔষধ পাল্টেছে এবং আরো উচ্চমাত্রার দেওয়া হয়েছে। মীরা বলে কিছুদিন আগেই তো পাল্টানো হলো। ডক্টর বলে হ্যাঁ, কিন্তু আরো উচ্চমাত্রার দরকার। আরিয়ান বুঝতে পেরে বলে তাহলে আমার হাতে আর কতদিন সময় আছে। মীরা বলে আরিয়ান এসব কি বলছো। আরিয়ান বলে আমারও তো জানা উচিত তাই না। ডক্টর সান্ত্বনা দিতে বলে তোমার ভালো চিকিৎসা করানো হচ্ছে, তুমি ঠিক হয়ে যাবে। ডক্টর আরিয়ানকে কিছু বলতে চায় না, কিন্তু আরিয়ান বারবার শুধু এটাই শুনতে চায়। শেষমেশ ডক্টর শুধু এটাই বলে যে তোমার হয়তো আর বেশি দিন সময় নেই। পরের সিনে দেখি আরিয়ান তার বন্ধুর কাছে অ্যালকোহল খেতে চাচ্ছে, কারণ সে মারা যাওয়ার আগে এটার টেস্ট নিতে চায়। জঙ্গুশ রাগ করে বলে এটা বাচ্চাদের জন্য নয়, আর এটা স্বাস্থ্যের জন্য অনেক খারাপ। তোমাকে দেখতে বয়স্কদের মতো লাগলেও তোমার বয়স কিন্তু এখনো কম। কিন্তু আরিয়ান তারপরেও বারবার অনুরোধ করতে ধরলে জঙ্গুশ রাগ করে সেখান থেকে চলে যায়। পরের দিন দেখি প্রডিউসার তাড়াহুড়ো করে এসে মীরাকে বলতেছে মীরা একটা সমস্যা হয়ে গেছে, অন্য একটা ডিরেক্টর তার স্টোরির জন্য আমাদের আরিয়ানকে ব্যবহার করেছে। সে সুহানা মিলে একটা ফেক মেয়ে সেজে আরিয়ানের সাথে ইমেইলে বন্ধুত্ব করেছে এবং কথা বলেছে। বাস্তবে সুহার কোনো অস্তিত্ব নেই, ওই ডিরেক্টরের কাজ শেষ, তাই এখন সে আর আরিয়ানের সাথে কথা বলে না। তার মানে সুহা বলতে কেউ নেই। কন মনটা তাইলে কি কয়। মীরার তো ফেটে যাচ্ছে, বাট কিছু করার নেই। প্রডিউসার বলে সে নিজের স্বার্থে আমাদের আরিয়ানের এত বড় একটা ক্ষতি করলো, বাট আমরা তার বিরুদ্ধে কিছুই করতে পারবো না, কারণ শুধু মিথ্যা বলার জন্য পুলিশ তাকে গ্রেফতার করবে না। আসলে ওই ডিরেক্টর একই রোগে আক্রান্ত মৃত্যু পথযাত্রী দুটি পেশেন্টের লাভ স্টোরি নিয়ে একটা সিনেমা বানাবে, কিন্তু এই ধরনের পেশেন্টকে সে পার্সোনালি চেনে না এবং তাদের লাভ স্টোরি বা তাদের কেমিস্ট্রি কেমন হতে পারে সেই সম্পর্কে তার ধারণা ছিল না। এজন্য সে এই সম্পর্কে ধারণা নেওয়ার জন্য, তাদের ফিলিংস বোঝার জন্য সে আরিয়ানের সাথে সুহা সেজে কথা বলেছে, যাতে সে এই পেশেন্টদের মন মানসিকতা বুঝতে পারে। এই ধরনের রোগীরা প্রেমে পড়লে তাদের আচরণ কেমন হয় এসব সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়ার জন্য সে আরিয়ানের সাথে এই নাটক করেছে। তো মীরা আর প্রডিউসারের কথাগুলো আরিয়ান ভিতর থেকে শুনতে পায়। এসব শুনে আরিয়ান তো পুরো ভেঙে পড়ে, কারণ সে মনে মনে সুহাকে অনেক পছন্দ করে ফেলেছিল। সুহাকে সে মনের অজান্তেই এতটা ভালোবেসে ফেলেছিল যে বাস্তবে যে সুহার আসলে কোনো অস্তিত্ব নেই এটা সে কিছুতেই মানতে পারছে না। মনের কষ্টে আরিয়ান খাওয়া দাওয়া পর্যন্ত ছেড়ে দেয়, আর যে কাজগুলো করতে ডক্টর আরিয়ানকে নিষেধ করেছিল সে রাগ করে সেগুলোই করতে থাকে। আরিয়ান জানে যে গেম খেললে তার চোখের ক্ষতি হবে, বাট তারপরেও সে সেটাই করে। এমনকি বাবা মার সাথেও অনেক রেগে মেগে কথা বলে, যা সে এর আগে কখনোই করতো না। ডাইশু মীরা আরিয়ানকে এসব করতে নিষেধ করলে আরিয়ান বলে এতদিন তো তোমাদের কথা শুনেছি, এখন মারা যাওয়ার আগে একটু আমার ইচ্ছে মতো চলতে দাও। আরিয়ান কাঁদতে কাঁদতে বলে আমি তো আর বেশি দিন বাঁচবই না, তাই প্লিজ আমাকে একটু আমার মতো করে এই কটা দিন থাকতে দাও। ডাইশু ও মীরা আরিয়ানের মনের অবস্থাটা বুঝতে পারে। আরিয়ানের এই অবস্থাটা বাবা মা হয়ে তারা আর নিতে পারছে না। একটু পর মীরা দেখে ডাইশু সিঁড়িতে বসে কান্না করতেছে। মীরা আসতেই ডাইশুর কান্না আরো বেড়ে যায়। একটা অবস্থা। সকালে ডাইশু কাজে যাবে, বাট আরিয়ানও তার সাথে যেতে চায়, খোলা আকাশ দেখতে চায়। ডাইশু আর না করতে পারে না, তাই আরিয়ানকে নিয়েই যায়। সন্ধ্যার দিকে আরিয়ান সোহাকে একটা লাস্ট ইমেইল করে, গুড বাই সোহা। আরিয়ান জানে যে সোহা বলতে কেউ নেই, বাট তারপরেও মনকে মানাতে পারছে না। এরপর দেখি আরিয়ান সামনে দৌড়াচ্ছে আর ডাইশু তার পিছে পিছে দৌড়াচ্ছে। একটু সামনে গিয়ে থেমে আরিয়ান জোরে জোরে কান্না করতে শুরু করে। ডাইশু বলে আরিয়ান কি হয়েছে, কাঁদছো কেন? আরিয়ান বলে আমার সবকিছু নিয়ে আমি এতটাই খুশি যে আমার কান্না আসতেছে। এটা শুনে ডাইশু আরিয়ানকে বুকে জড়িয়ে নেয়। আরিয়ানের কষ্ট দেখে ডাইশুরও ভিতরটা যেন ফেটে যাচ্ছে। এরপর তারা দুজন মাঠে শুয়ে উপরের দিকে তাকিয়ে একে অপরের সাথে কথা বলতে থাকে। কিছুক্ষণ পর ডাইশু বলে বেটা চলো ফিরে যাই, কিন্তু আরিয়ান বলে বাবা আর একটু থাকি, তোমার সঙ্গে তারা দেখতে আমার অনেক ভালো লাগছে, আমি অনেক খুশি যে তুমি আমার বাবা।
দাইশু বলে আমিও খুশি যে তুমি আমার ছেলে। তখন হঠাৎ আরিয়ান দেখে সে চোখে ঝাপসা দেখতেছে। তার কিছুক্ষণ পর দাইশু বলে চলো ক্ষুধা লেগেছে এখন যাই। বাট আরিয়ানের ফেস দেখে বলে কি হলো বেটা, ভালো লাগছে না? আরিয়ান বলে বাবা আমি আর কিছুই দেখতে পাচ্ছি না। এটা শুনে দাইশু অস্থির হয়ে আরিয়ানকে কাঁধে তুলে নিয়ে হাসপাতালের দিকে ছুটতে থাকে। সিন কাট হয়ে চলে আসে হাসপাতালে। মীরা অস্থির হয়ে ডক্টরকে বলে ডক্টর আমার আরিয়ান কি ঠিক আছে, ওর জ্ঞান ফিরছে না কেন? ডক্টর বলে আরিয়ান তার চোখে দেখার ক্ষমতা হারিয়ে ফেলেছে, সে আর কোনোদিন চোখে দেখতে পাবে না। আরিয়ান কোনো কিছু নিয়ে অনেক বেশি চিন্তা করছে আর এটা ওর মাথায় অনেক বেশি চাপ ফেলছে আর এই কারণে খুব দ্রুত এমনটা ঘটলো। এসব যে সুহার কাহিনীর জন্য হচ্ছে এসব দাইশু কিন্তু জানতো না। মীরা আজকে দাইশুকে সব খুলে বলে। এটা শুনে দাইশু প্রচন্ড রেগে যায় যে তারা সামান্য একটা গল্প লেখার জন্য তার অসুস্থ ছেলের মন নিয়ে খেলেছে। দাইশু সেদিনই ওই ডিরেক্টরের বাড়িতে গিয়ে রেগে মেগে ডিরেক্টরকে মারতে শুরু করে। ডিরেক্টর তখন হাত জোর করে দাইশুর কাছে ক্ষমা চায়। দাইশু তখন রাগে দুঃখে দেয়ালেই লাগাতার ঘুষি মারতে থাকে। তো এক পর্যায়ে দাইশু শান্ত হয়ে বসলে ডিরেক্টর বলে তোমার ছেলে সত্যি অনেক ট্যালেন্টেড। দাইশু বলে সে আমার ছেলে এই জন্য বলছি না, আসলেই সে অনেক ট্যালেন্টেড। সে আমাকে নিয়ে একটি কবিতা লিখেছে, এটা পড়ে দেখো, তোমার চেয়েও ভালো লেখে। তখন ডিরেক্টর কবিতাটা পড়তে শুরু করলে দেখি কবিতার নাম আমার বাবা। আমার বাবা আমাকে জিজ্ঞেস করলেন তোমার আবার জন্ম হলে কি হতে চাও? আমি জোরে জবাব দিলাম বাবা, আমি বাবা হতে চাই। আমার বাবা আমাকে জিজ্ঞেস করলেন আরো ভালো কিছু হতে পারো, কেন বাবা হতে চাও? আমি আস্তে করে উত্তর দিলাম এর চেয়ে ভালো কিছু আর আমি দেখিনি। এরপর আমরা দেখি দাইশু আজ অনেক বছর পর তার বাবার কাছে যাচ্ছে। মনে আছে আপনাদের ওই যে দাইশু রাগ করে বাবাকে ছেড়ে বাড়ি ছেড়ে চলে এসেছিল, তারপর থেকে আর কখনো যায়নি। দাইশু এসেই তার বাবাকে আগে সম্মান করে। এতদিন পর ছেলেকে দেখে তার বাবা জলটলমল চোখে শুধু দেখতেছে। দাইশু বাবাকে দেখে বলে বাবা তুমি তো অনেক বুড়ো হয়ে গেছো। বাবা বলে তোর জন্য একটু তাড়াতাড়ি হয়েছি। দাইশু হঠাৎ তখন আরিয়ানের ফটোওয়ালা একটা পেপারস দেখতে পায়। পেপারসটা দেখে দাইশুর আর বুঝতে বাকি থাকে না যে আরিয়ানকে যে নাম ঠিকানা হাইড করে $10,000 পাঠিয়েছে সেটা তাহলে তার বাবাই। দাইশু কাঁদতে কাঁদতে তার বাবার কাছে ক্ষমা চাইতে থাকে। একটু পর যাওয়ার সময় দাইশু বলে বাবা খুব শীঘ্রই মীরা ও আরিয়ানকে নিয়ে তোমার কাছে ফিরে আসবো, ভালো থেকো। তার বাবা একটা ব্যাগ দেয়। দাইশু খুলে দেখে একটা টুপি। বাবা বলে দেখলাম আমার নাতি টুপি পছন্দ করে। মুহূর্তের মাঝে দাইশুর চোখে আবার জল চলে আসে। তো দাইশু চলে যাওয়া পর্যন্ত তার বাবা সেখানেই দাঁড়িয়ে থেকে ছেলেকে দেখতে থাকে। তো এরপর দাইশু হাসপাতালে আসে। খেতে বসে মীরা দাইশুকে বলে কয়েকদিন আর কাজে যেও না। দাইশু বলে আমাকে যে টাকা আনতে হবে, আমাদের অনেক টাকার প্রয়োজন। মীরা কাঁদো কাঁদো হয়ে বলে এখন আরিয়ানের পাশে থাকো, ওর হয়তো আর বেশি সময় নেই। এই বলে মীরা হাউমাউ করে কাঁদতে থাকে। দাইশু তখন মীরার হাত ধরে শান্ত করার চেষ্টা করে। পরের সিনে দেখি মীরা আরিয়ানকে গল্প পড়ে শোনাচ্ছে, কারণ আরিয়ান যে এখন আর চোখে দেখতে পায় না, তাই সে গল্পের বই এখন আর পড়তে পারে না। একটু পরে সেখানে আরিয়ানের বন্ধু জঙ্গুস আসে। আরিয়ান জঙ্গুসের সাথে কথা বলে জঙ্গুস বুঝতে পারে আরিয়ান আর চোখে দেখতে পায় না। সিন একটু পর আসলে দেখি জঙ্গুস সেদিন রাগ করে গেলেও সে আরিয়ানের জন্য আজকে অ্যালকোহল নিয়ে এসেছে এবং সেটা লুকিয়ে আরিয়ানকে খাওয়াচ্ছে। পরের দিন দেখি আরিয়ান অনেক বেশি অসুস্থ হয়ে গেছে। আরিয়ানের ঘুম ভাঙলে দাইশু আরিয়ানকে বলে আজ কি দিন তুমি জানো? আরিয়ান বলে নিউ ইয়ার। আজকে তুমি আমার থেকে যা চাইবে আমি তোমাকে সেটাই কিনে দেব। আমি তোমার জন্য অনেক টাকা ইনকাম করেছি, বলো তুমি কি চাও? এই বলে দাইশু আরিয়ানের পছন্দের কয়েকটা জিনিসের নাম বলে, কিন্তু আরিয়ান বলে এসব নিব না, আমি তোমাদের সাথে নতুন বছরের ঘন্টার শব্দ শুনতে চাই। দাইশু বলে কিন্তু বাবা তোমার তো হাসপাতাল থেকে বাহিরে বের হওয়া যাবে না। আরিয়ান বলে হয়তো আর কখনো আমি এটা শুনতে পাবো না। কেয়ার করার দাইশু রাজি হয়। এরপর আরিয়ান দাইশুকে বলে বাবা তোমাকে আমার আরেকটা কাজ করে দিতে হবে। আমার ট্যাবে একটা ফাইল আছে, ওইটা আমাকে প্রিন্ট করে এনে দিতে হবে, কিন্তু তুমি তা পড়তে পারবে না। ফাইলটা আমি স্ট্রবেরি নামে সেভ করেছি। আরিয়ান দাইশুর দিকে হাত বাড়িয়ে বলে আমাকে প্রমিস করো যে তুমি ওটা পড়বে না। দাইশুও প্রমিস করে। তো দাইশু আরিয়ানের লেখা স্ট্রবেরি ফাইলটি দোকানে প্রিন্ট আউট করতে আসে, কিন্তু হঠাৎ দাইশুর নজর আরিয়ানের ফাইলটিতে পড়তেই দাইশু দেখে আরিয়ান তাকে আর মীরাকে নিয়ে একটা গল্প লিখেছে। তাদেরকে নিয়ে আরিয়ানের লেখাগুলো একটু পরেই দাইশুর চোখে জল চলে আসে। তো দাইশু ফাইল প্রিন্ট আউট করে নিয়ে আরিয়ানের কাছে আসে ও আরিয়ানকে বলে তোমার কাজ হয়ে গেছে, এটা ব্যাগে আছে, যখন তোমার প্রয়োজন হবে আমাকে জানিও। এরপর দাইশু আরিয়ানের পাশে বসে বলে আরিয়ান তোমার কাছে সুহার একটা ইমেইল এসেছে। আসলে দাইশু জানতো না যে আরিয়ান সুহার সত্যিকারের ব্যাপারটা জানে, তবে আরিয়ান সব জানা সত্ত্বেও তার বাবাকে বলে সোহা কি লিখেছে আমাকে পড়ে শোনাও। দাইশু তখন বানিয়ে বানিয়ে বলে সোহা লিখেছে আরিয়ান কেমন আছো, মনে হয় তোমাদের ওখানে অনেক ঠান্ডা পড়েছে, আমাদের এখানেও অনেক ঠান্ডা পড়েছে, আমি এখন আগের থেকে অনেকটা সুস্থ আছি, আমাকে নিয়ে চিন্তা করো না, তুমি নিজের খেয়াল রেখো, আজকে
আজকের জন্য গুড বাই, আবার পরে কথা হবে। আসলে ডাইশু আরিয়ানের মন ভালো করার জন্য, আরিয়ানকে একটু বেশি খুশি রাখার জন্য এসব করতেছে। তো ডাইশুর পড়া শেষ হলে আরিয়ান ডাইশুকে সুহার ইমেলটা আর একবার পড়ে শোনাতে বলে। গেল, এবার তো ডাইশু ফেসে গেল। সে তো আর আগের মতো বলতে পারবে না, তাই ফোন আসার বাহানা দিয়ে বাহিরে যায়। এরপর মাথার মধ্যে সেই সেম কথাগুলো আবার সাজিয়ে নিয়ে রুমে এসে বলে, নাও এখন পড়ে শোনাচ্ছি। আরিয়ান তো সবই বুঝতে পারতেছে। আরিয়ান বলে, বাবা আমি সুহার ইমেইলের উত্তর দিতে চাই। ডাইশু বলে, আমাকে বলো, আমি লিখে পাঠিয়ে দিচ্ছি। এরপর আরিয়ান বলতে শুরু করে, থ্যাঙ্কস সুহা আমাকে ইমেইল পাঠানোর জন্য। আমি তোমাকে আমার ছোটবেলার কিছু কাহিনী বলতে চাই। আমি যখন ছোট ছিলাম তখন আমার বাবা আমাকে বিভিন্নভাবে হাসাতো, আর আমার মা এগুলো ক্যামেরায় ভিডিও করত। আমার বাবা মার ইচ্ছে ছিল অনেক পড়ালেখা করার, কিন্তু তখন তাদের কোলে আমি চলে আসি। আমার জন্য তারা তাদের স্বপ্ন ত্যাগ করে। আমাকে সুস্থ করার জন্য তারা অনেক স্ট্রাগল করেছে, অনেক পরিশ্রম করেছে, কিন্তু আমি তাদেরকে কিছু দিতে পারলাম না। আমি যদি চিরদিনের জন্য কোথাও চলে যাই তো প্লিজ দুঃখ পেও না, এটাকে লুকোচুরি ভেবে নিও, কিন্তু আমাকে যেন ভুলে যেও না। এইসব শুনে ডাইশু তো একদমই ইমোশনাল হয়ে যায়। আরিয়ান তার বাবাকে দেখতেও শুনতে না পেলেও ঠিকই বুঝতে পারে যে তার বাবা কান্না করতেছে। পরের সিনে দেখি ডাইশু ডক্টরের কাছে আরিয়ানকে বাহিরে নিয়ে যাওয়ার অনুমতি চাইতে গেছে, বাট ডক্টর কিছুতেই অনুমতি দিচ্ছে না। ডক্টর বলতেছে আমি এটা করতে পারি না, সে অনেক অসুস্থ, এটা অনেক বিপজ্জনক হবে। ডাইশু কাঁদতে কাঁদতে বলে, আরিয়ানের শেষ মুহূর্তে আমরা আরিয়ানের ইচ্ছা পূরণ করতে চাই, এর জন্য যাই হয়ে যাক। কি আর করার, ডক্টর শেষ পর্যন্ত রাজি হয়। সিন চলে আসে সেই উৎসবে। আমরা দেখি পুরো দেশে নিউ ইয়ারের সেলিব্রেশন চলতেছে, রাস্তায়ও অনেক জ্যাম। ডাইশুর গাড়ি জ্যামের মধ্যে আটকে পড়ে। এই সময় আরিয়ান মীরার কোলে মাথা রাখেও বলে, মা তোমার গায়ের স্মেলটা অনেক সুন্দর। এরপর আরিয়ান মীরার পেটে হাত রেখে মীরাকে তার ছোট ভাইয়ের কথা জিজ্ঞেস করে। তখন মীরা বুঝতে পারে যে মীরার প্রেগনেন্সির ব্যাপারটা আরিয়ান জানে। মীরা বলে, সরি আরিয়ান, এটা আমি তোমার থেকে লুকাতে চাইনি। আমি বাবার সঙ্গে তারা দেখতে দেখতে আমার ভাইয়ের জন্য প্রার্থনা করেছি, সে যেন ভালো থাকে, সুস্থ হয়ে জন্ম নেয়, আমার মতো সে যেন অসুস্থ হয়ে পৃথিবীতে না আসে। এরপর আরিয়ান মীরাকে বলে, ব্যাগে ওই দিনের প্রিন্ট করা গল্পটা রয়েছে। সে মীরাকে বলে ওই গল্পটি একটু পড়তে, এবং এটাই তার পক্ষ থেকে তার বাবা মার জন্য নিউ ইয়ারের গিফট। মীরা দেখে এই গল্পটা তার এবং ডাইশুর প্রেম কাহিনী নিয়ে লেখা। গল্পটির নাম আরিয়ান দিয়েছিল দ্য ব্রিলিয়ান্ট সামার। গল্পটিতে আরিয়ান লিখেছে, চারিদিকে বাতাস বইছে, বাতাসে গাছের পাতাগুলো নড়ছে, এই বাতাস বোঝাচ্ছে যে নতুন বছর আসতে চলেছে। এরপর ডাইশুকে দেখা যায় যে সে জোরে জোরে চিল্লিয়ে আকাশের দিকে তাকিয়ে বলতেছে, আমার একটা গার্লফ্রেন্ড লাগবে। এই বলে সে একটা নদীতে ঝাঁপ দেয়। তখন গরমকাল ছিল, গরমে ডাইশু নিজের ইচ্ছা মতো ওই নদীতে গোসল করছিল। তখন সেখানে মীরাকে দেখা যায়, সে হেঁটে আসছিল। হঠাৎ একটা পাত্রের সাথে ধাক্কা খেয়ে সে নিচে পড়ে যায়। সে যেখানে পড়ে ওইখানে মৌমাছির বাসা ছিল। এরপর মৌমাছি তাকে তাড়া করতে থাকে। সে দৌড়ে মৌমাছির থেকে বাঁচার জন্য ওই নদীতে ঝাঁপ দেয় যেখানে ডাইশু গোসল করছিল। ওই নদীতেই ডাইশু আর মীরার প্রথম দেখা হয়েছিল। মীরাকে দেখে ডাইশু ভাবতে থাকে, একটু আগে সে গার্লফ্রেন্ড চাইছিল আর এখন তার সামনে পরীর মতো একটা মেয়ে রয়েছে। সে যেন এটা বিশ্বাস করতে পারছিল না। এরপর তাদের দুজনের মধ্যে বন্ধুত্ব হয়। একদিন মীরা আর ডাইশু বসে গল্প করছিল। তখন ডাইশু মীরাকে বলছিল যে তাকে একটি গান গেয়ে শোনাতে। মীরা বলে তার লজ্জা লাগছে, সে পারবে না গাইতে। তখন ডাইশু মীরাকে বলে, তোমার না সিঙ্গার হওয়ার ইচ্ছা, তাহলে আমাকে একটা গান শোনাও, আমি দেখি তুমি কেমন গান গাইতে পারো। এরপর মীরা ডাইশুকে একটি গান গেয়ে শোনায়। এরপর আস্তে আস্তে মীরা এবং ডাইশুর বন্ধুত্ব গভীর হতে থাকে। তারা একে অন্যের প্রেমে পড়ে যায়। মীরা এসব গল্প পড়তেছে, তখন আরিয়ান হঠাৎ আস্তে করে বলে, বাবা মা আই মিস ইউ। এই বলে সে তার চোখগুলো বন্ধ করে। এই কথাটা মীরা ও ডাইশু শুনতে পায়নি। মীরা গল্প পড়া শেষ করে ডাইশুকে জিজ্ঞেস করে, তোমার কেমন লেগেছে? ডাইশু বলে, অনেক সুন্দর। আরিয়ান, এটা কি আসলেই তুমি লিখেছো? কিন্তু আরিয়ান কোনো উত্তর দেয় না। এরপর মীরা আরিয়ানকে আবারও ডাকে, কিন্তু আরিয়ান এবারও কোনো সাড়া দেয় না। এরপর মীরা আরিয়ানকে পাগলের মতো ডাকতে থাকে। আরিয়ানকে উঠতে বলে, কিন্তু আরিয়ানের কোনো শব্দ নেই, নিঃশ্বাস পড়ছে না। মীরা আরিয়ানকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। তখন চারিদিকে নিউ ইয়ারের ঘন্টা বাজছিল, যেটা আরিয়ান বেঁচে থাকতে তার বাবা মার কাছে শুনতে চেয়েছিল। মীরা আরিয়ানকে জড়িয়ে ধরে বলতে থাকে, তুমি না নিউ ইয়ারের বেল শুনতে চেয়েছিলে, দেখো চারিদিকে বেল বাজাচ্ছে, আরিয়ান ওঠো। কিন্তু কি এক অবস্থা! সবাই তখন নতুন বছরের উদযাপন করতেছে, আর মীরা ডাইশু ছেলের মরাদেহ নিয়ে হাউমাউ করে কান্না করতেছে। আজ থেকে তাদের ছেলেটা তাদের সাথে আর কখনো কথা বলবে না, আর কখনো তার বাবার কাছে গাড়িতে ওঠার বায়না করবে না, তার মায়ের কাছে তার পছন্দের খাবারটি খেতে চাইবে না। পৃথিবীতে বাবা মার কাছে সব থেকে বেশি কষ্টের বিষয়টি হচ্ছে নিজের সন্তানের মৃত্যু নিজের চোখের সামনে দেখা। এই দৃশ্য পৃথিবীর কোনো বাবা মার পক্ষেই সহ্য করা সম্ভব নয়।
কিন্তু সেটাই দেখতে হলো ডাইশু এবং মীরাকে। তো ভিডিওটি আপনার ভালো লাগুক বা না লাগুক, কষ্ট করে 5 দিন খেটে খেয়ে না খেয়ে আরো অনেক কিছুই করেছি, সেগুলো বললাম না, লম্বা স্টোরি। তো এসব করে ভিডিও বানিয়েছি, লাইক কমেন্ট যদি না আসে মনটা খারাপ হয়ে যাবে, তাই প্লিজ কইরেন। হ্যাঁ, তো ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, টেক কেয়ার, বাই বাই।